এদিকে আজকের মধ্যেই ভারতের অবস্থা শেষ হবে। বাংলাদেশের জনগণ সহ সেনাবাহিনীরাও কেঁপেছে। ভারত এবার হাড়ে হাড়ে বুঝতে পারবে বাংলাদেশের আসল ক্ষমতা। বাংলাদেশের সেনাবাহিনী ভারতে গুরুত্বপূর্ণ 5টি স্থানে এবার এই বড় রকম আক্রমণ করেছে। ভারতে প্রেসিডেন্ট এবার শরণাপন্ন হলেন। কালকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ফের একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে ভারতকে নিয়ে কিছু কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবে এই ভারতের বিভিন্ন কর্মকাণ্ডে বিরোধিতা সেখানে করা হয়েছে। আজকের বিষয়, ইউনূসের মাথা থেকে হাত তুলে নিলেন বাইডেন, আর পালাবার পথ খুঁজছেন ইউনূস। ইন্ডিয়ার দাদুরা যুদ্ধ করবা না? আচ্ছা, যুদ্ধ করবার কার সাথে সিদ্ধান্ত নাও, আমরা প্রস্তুত আছি। যে খেলা আমরা শুরু করেছি, এই খেলার বলি আসলে কারা হবে? আজকে ভারত যেই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত যদি পুরো ভারতে ছড়িয়ে দেয় অথবা ভারতের জনগণের মধ্যে, এবার চূড়ান্তভাবে পদক্ষেপ নিবে বাংলাদেশ ভারতকে নিয়ে। ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করত। এখন ভারতের এইটা কি অবস্থা হলো? দর্শক শ্রোতা, বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু বাংলাদেশের একটা আস্থার প্রতীক। তারা আমাদের দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনে এবং আমাদের দেশকে রক্ষা করে। তারাই কিন্তু এখন একটা সিদ্ধান্ত নেয় কি হতে যাচ্ছে ভারতের মধ্যে। আপনারা কিন্তু এইসবই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইসব নিয়ে সবাই কি বলতেছে এবং ভারতও কিন্তু এইসব নিয়ে পদক্ষেপ নেয়। তাদের পদক্ষেপটাও কিন্তু অনেকটাই ভয়ঙ্কর। বাংলাদেশ সেনাবাহিনী অনেক কথা বলে সেনাপ্রধান। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন এইসব বিষয় নিয়ে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দর্শক শ্রোতা, ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। এর আগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে এগুলা দেখতে থাকুন। অনেকে প্রশ্ন তুলছেন যে ভারত সরকার এমন কেন পদক্ষেপ নিচ্ছে না যাতে বাংলাদেশকে ভাতে মারা যায়। আমি তাদেরকে বলি যে ভারত সরকার কখনো এই ধরনের পদক্ষেপ নেবে না। আমরা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চাই, প্রতিবেশী দেশের মানুষদের পাশে দাঁড়াতে চাই এবং ভারতের এই অবস্থান অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু কূটনৈতিক পথে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যা করণীয় ভারত সরকার সেটা করতে দায়বদ্ধ। এখন অনেকে বলছেন বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক। একটি সাধারণ দুর্বৃত্ত কিছু মানুষের জন্য বিপজ্জনক হয়, কিন্তু একটা রাষ্ট্র যখন দুর্বৃত্ত বা রক স্টেট হয়ে ওঠে, তখন সে শুধু দেশের মানুষের কাছে বিপজ্জনক হয় না, আশপাশের রাষ্ট্র এবং বিশ্বের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে। বাংলাদেশের বর্তমান শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার খুব কম সময়ের মধ্যে দেশকে এই দুর্লভ দুর্বৃত্ত রাষ্ট্রের শিরোপা নয়, লজ্জা, সেই লজ্জা উপহার দিয়েছেন। বাংলাদেশের ধর্মান্ধরা এতকাল অত্যাচার করে এসেছে সংখ্যালঘুদের ওপর, যার জন্য জান এবং মান বাঁচাতে, ধর্ম বাঁচাতে, মেয়েদের ইজ্জত বাঁচাতে সব ফেলে ঝেলে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সে দেশের এক বিরাট সংখ্যক মানুষ। আবার বেশ কিছু সংখ্যক মানুষও কিন্তু সেখানে রয়ে গেছেন। যারা এখনো রয়ে গেছেন তাদের অনেকের কাছে শুনেছি শেখ হাসিনার সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর বিচ্ছিন্ন আক্রমণ হলেও প্রশাসনের সমর্থন থেকে কখনো বঞ্চিত হতেন না সংখ্যালঘুরা। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বৃহৎ অংশের মধ্যে ধর্মীয় উদারতা আছে, ফলে মোটামুটি সম্মান ও নিরাপত্তা নিয়ে জীবন কাটাতে পেরেছেন বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা। 5 আগস্টের ঘটনার পর হাসিনা সরকারের পতন হতে সেই রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনের শাসন হঠাৎই অদৃশ্য হয়ে গেছে। মৌলবাদী জঙ্গিরা দখল করেছে দেশটাকে এবং মোহাম্মদ ইউনূসের সরকার প্রত্যক্ষ মদদ দিয়ে যাচ্ছে এই মৌলবাদীদের। এতদিন জানতাম হিন্দুদের সম্পত্তি লুটপাট, হিন্দুদের হত্যা করে চলে যেত ধর্মান্ধরা। আজ একটি ভিডিও পেলাম যেখানে
হিন্দুর মৃতদেহের পারলৌকিক কাজ হিন্দু মতে করতে দিচ্ছে না এই ধর্মান্ধরা। জোর করে মৃতদেহের জানাজা করছে। দেখুন সেই দৃশ্য। অর্থাৎ এই যে রাজনীতি যেটা বাংলাদেশ করতে চাইছে, সেই রাজনীতিটা আলটিমেটলি হলো মধ্যপ্রাচ্যের বা মধ্যযুগীয় বর্বরতার একটা রাজনীতি। যে ইস্যুগুলো অ্যারাইজ হচ্ছে সেই ইস্যুগুলোকে নিয়ে তারা কোনো বিবৃতি দিচ্ছে না, উল্টে তারা ভারত বিরোধিতায় এমনই মগ্ন যে সমস্ত ইস্যুতে ভারতকে কার্যত বিবৃতির মাধ্যমে নাজেহাল করার চেষ্টা করছে। যদিও ভারত যেভাবে প্রভাব বিস্তার করেছে বিশ্ব মানচিত্রে, সেখানে বাংলাদেশের এই ধরনের বিবৃতি কার্যত যে ভারতবর্ষ পাত্তা দেবে না, সেই আভাসও কিন্তু পাওয়া গেছে। কালকে পররাষ্ট্র মন্ত্রণালয়, যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখান থেকে একটি বিবৃতি দিয়ে কি বলা হয়েছে ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সামনে একটি সংগঠন মিছিল করে জাতীয় পতাকার অবমাননা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় প্রতিবাদ জানায়। পাশাপাশি বলা হয়েছে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি। পাশাপাশি এই যে পুরো ঘটনা, এই ঘটনা নিয়ে তারা বলেছেন বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে গতকাল বিকেলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি হিন্দু সংগঠন সহিংস বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীদের বড় একটি দল পুলিশ ব্যারিকেড ভেঙে ডেপুটি হাই কমিশনারের সীমানায় প্রবেশ করলে বিক্ষোভ সহিংস রূপ নেয়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করে এবং প্রধান উপদেষ্টার কুতুপুত্তলিকা দাহ করা হয়। এবার এখানেই প্রশ্ন উঠেছে অনেক। বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হয়েছে এরকম দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের সামনে করা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন এই প্রশ্নের ভিতরে যে প্রশ্নটা লুকিয়ে আছে তা হলো কেন ভারতবর্ষের এই ধরনের সংগঠন বাংলাদেশের জাতীয় পতাকা পোড়াতে গেল। শেষ 100 দিনে তো ভারতবর্ষ কোনোভাবেই বাংলাদেশ বিরোধী কোনো কথাবার্তা বলেনি। হঠাৎ করে কেন ভারতবর্ষ বাংলাদেশকে নিয়ে এত অ্যাগ্রেসিভ হয়ে গেল, সেই আলোচনা বা সেই আত্মসমালোচনা কিন্তু বাংলাদেশের এই সরকার করলেন না। আমি শুভ্রাংশু ভক্ত, জেএন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। প্রসঙ্গত কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের বাইরে ভারতের একটি পতাকাকে কার্যত মাটিতে ফেলে তার উপর থেকে ছাত্রছাত্রীরা যে যাচ্ছেন সেই ছবি এবং ভিডিও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এবার বাংলাদেশ কি আশা করে? বাংলাদেশ আশা করে ভারতের একটা পতাকা, যেই পতাকার ইতিহাস, গৌরব এবং সর্বোপরি একটা আন্তর্জাতিক রাষ্ট্রের পতাকা, সেটা আপনারা সম্মান করতে নাই পারেন, কিন্তু সেটাকে পায়ের তলায় মারাবেন এবং সে ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করবেন। তা সত্ত্বেও ভারতবর্ষ কেন, বিশ্বের কোনো দেশ এটাকে মেনে নেবে, সেই ভাবনা চিন্তা কোন বাল্যকিল্যতার স্তর থেকে আসে আমি সত্যিই জানি না। কারণ বাংলাদেশ সরকার যে কাজগুলো করে তার আফটার এফেক্ট যে কি হয় তা তারা নিজেরাই ভাবে না। যতই হোক দেশটার নাম ভারতবর্ষ এবং এখানে রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে, এখানে একে অপরের সঙ্গে মতানৈক্য থাকতে পারে, কিন্তু দেশের সম্মানের প্রশ্নে এখানে তো সকলে একজোট। তার আফটার এফেক্টস কালকে হয়েছে ভারতীয় হাই কমিশনারের সামনে, যেখানে ভারত কিন্তু কার্যত বুঝিয়ে দিয়েছে যদি তোমরা হাই কমিশনারের অফিস এই বাংলাতে, কলকাতাতে বা ভারতবর্ষে রাখো, তাহলে ভারতবর্ষকে আগে সম্মান করতে হবে। এই পতাকাকে পায়ের নিচে রেখে কুচলাচ্ছে, এটাকে আমরা মেনে নিতে পারি না। কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি। কেউ তো আমরা বাংলাদেশের এই হাই কমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের, আমাদের কাছে যেমন আবেগের, তো বাংলাদেশের পতাকা বাংলাদেশের কাছে আবেগের, কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়েছাড় করবে এটাও মেনে নিতে পারি না, এটা জানিয়ে এসেছি। যে আমাদের প্রতিবেশী দেশ আর আমরা ভাষাগত দিক থেকে আবার আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে। আপনাদের কাছে অনুরোধ এটাই, সংখ্যাগুরুদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখবো, সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার। যদি তোমরা ভারতবর্ষকে সম্মান না করো, তাহলে ভারতের সঙ্গে তুমি একাধিক ব্যবসা কেন করছো? তাহলে ভারতের সঙ্গে তুমি একাধিক চুক্তি নবীকরণ কেন করো? কেন বিদ্যুতের জন্য ভারতের কাছে তুমি হাত পাতো? কেন চাল, ডাল, ডিম, দুধ এই সকল নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য তোমরা ভারতের কাছে কার্যত ভিক্ষা চাও?
এই প্রশ্নগুলো তো উঠবেই। নয় তোমরা ভারতকে সম্মান করো, নয় ভারতের সমস্ত পণ্যকে কার্যত বয়কট করো। তোমরা বয়কটের সাহসও দেখাতে পারছো না, উল্টে দিনের পর দিন ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছ, ভারতের পতাকাকে অবমাননা করছো। এতদিন অবধি ভারতকে নিয়ে বিভিন্ন উপদেষ্টারা বাংলাদেশ থেকে ভারতের বিপক্ষে কথা বলতেন। তারা সব কিছুর পিছনেই ভারতের ষড়যন্ত্র খুঁজে পেতেন। কেন বাংলাদেশে বন্যা হয়েছে, কেন ডম্বুরবাঁধ খোলা হয়েছে, কেন ফারাক্কা জল চুক্তি করা হয়েছে, কেন বিদ্যুতের ঘাঁটি এইভাবে বসানো হয়েছে, কেন ডিজেল পাইপলাইন চুক্তি ভারতবর্ষ আর প্রসারিত করছে না, সমস্ত ক্ষেত্রে তারা ভারতবর্ষকে প্রশ্ন বাণে বিদ্ধ করার চেষ্টা করেছেন। ভারতবর্ষ কিন্তু সে অর্থে কোনো কড়া স্টেটমেন্ট শেষ 100 দিন দেয়নি, এবং এটাই হয়তো ডিপ্লোম্যাসির একটা অন্যতম বড় নিদর্শন, যে যারা তোমার থেকে পিছিয়ে আছে তুমি আন্তর্জাতিক স্তরে তাদেরকে বেশি পাত্তা দিও না। যে খেলা আমরা শুরু করেছি, এই খেলার বলি আসলে কারা হবে? আজকে ভারত যেই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত যদি পুরা ভারতে ছড়িয়ে দেয়, অথবা ভারতের জনগণের মধ্যে, একটা জিনিস হচ্ছে কি, যে কোনো প্রতিষ্ঠান যখন ব্যবসা করে, এমনকি একটা রেপুটেড প্রতিষ্ঠান হয়, তখন তারা সেই দেশের জনগণের পালস বুঝে মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেয় যেটা হয়তো অন্যের জন্য ক্ষতিকর হয়ে যায়। এই মুহূর্তে ভারত যে বিরোধিতা বা ভারতের বিরুদ্ধে যে সারা বাংলাদেশের একাংশের মানুষদের অবস্থান, ইভেন গণমাধ্যম থেকে শুরু করে রাজপথে, টেলিভিশন টকশোতে ভারত নিয়ে যখন আমরা কথা বলছি, তখন ভারতের জনগণও কিন্তু, বিশেষ করে পশ্চিমবঙ্গ, তারা কিন্তু এগুলো দেখছে। তো দেখার পর আমরা দেখলাম পশ্চিমবঙ্গ পুরো ভারতের মধ্যে সবার আগে অ্যাকশনে নেমেছে এই চিন্ময় কৃষ্ণা ইস্যুতে। ইভেন ভারত বিরোধিতা ইস্যুতে তারাও একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। তো এই সিদ্ধান্তের মধ্যে দুইটা শ্রেণী সবচেয়ে বেশি বলির পাঠা হবে। আমার ধারণা তিনটা শ্রেণী, দুইটা না তিনটা। নাম্বার 1 হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যাদের ধরেন একটু ভালো চিকিৎসার দরকার হয়, পয়সাটা খুব বেশি নাই, তাদের সবার গন্তব্য কিন্তু ভারত। এটা আপনি আশেপাশে 10 জনের মধ্যে খুঁজলে দেখবেন যে 10 জন লোক যারা বিদেশে চিকিৎসা নেয়, এর মাঝখানে 7 থেকে 8 জনই ভারত, 2-1 জন তো সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা ইউরোপের কোনো দেশে যায়। তো এই যে চিকিৎসাধীন অবস্থায় আছে একটা শ্রেণীর মানুষ, পাশাপাশি যারা চিকিৎসার জন্য যাচ্ছে, ভারত সরকারের নতুন সিদ্ধান্ত কলকাতা থেকে শুরু হয়ে গেছে যে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার অধিকাংশ হাসপাতাল। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমরা চেন্নাই সম্ভবত যাই চিকিৎসার জন্য, কলকাতাতেও একটা অংশ যায়। আর এই ডাক দিয়েছে কে? JN রায় হাসপাতাল। তো তাদের ডাকের পরপর কলকাতার আরো কিছু প্রতিষ্ঠান যারা, যেখানে বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হয়, তারাও কিন্তু আপনার একটা অবস্থানে চলে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টস যারা উন্নত বিশ্বে পড়াশোনা করতে চায়, বাংলাদেশে কিন্তু সব দেশের এম্বাসি নাই। তো আমাদের করতে হয় কি, ভারতের ভিসা নিতে হয়, ভারতে গিয়া সেই যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর আপনার ইন্টারভিউ ফেস করতে হয়। তো এখন যখন এই ভিসাটাও বন্ধ করে দিচ্ছে, তখন হচ্ছে কি, স্টুডেন্টসদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু আপনার এই ভিসাটা মিস করছে। আরেকটা হচ্ছে ব্যবসায়ীরা। বাংলাদেশের ব্যবসার মধ্যে কসমেটিক্স বলেন, কাঁচামাল বলেন, যাই বলি, ম্যাক্সিমাম জিনিস একদম প্রান্তিক পর্যায়ে, যেগুলো আপনি গ্রাম থেকে বাজার থেকে কিনেন, কিছু জিনিস ব্ল্যাকের মাধ্যমে ঢুকছে, কিছু জিনিস লিগেলি ঢুকছে। তো এই যে যেগুলো লিগেলি ঢুকছে, যদি এগুলো ধরেন ভিসা না পায়, তখন তো এটা আরেকটা ঝামেলা হবে। এখন কেউ কেউ বলবেন যে ভাই, বিক্রি করতে না পারলে তো ভারতেরও বিপদ আছে। না, ভারতের বিপদের পরিমাণটা আর আমাদেরটা টোটালি ডিফারেন্ট। তবে আমার মনে হয় যে সরকার এবং ভারত সরকার এবং ইউনুস সরকারের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে, বিশাল। আপনি দেখেন সরকার ক্ষমতায় আসার পর ইউনুস সরকারের সাথে মোদির একটা ফোন আলাপ হয়েছে, এরপরে কিন্তু কোন রকম বৈঠক হয় নাই, কোন রকম অ্যাক্টিভিটিস নাই, ওইরকম কিন্তু সুসম্পর্ক তৈরি করা যাচ্ছে না। ইভেন ভারতের গণমাধ্যমগুলো সরাসরি বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা, নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়ে যাচ্ছে। এখন এই খেলাটা যেটা আমরা শুরু করছি, এটা শেষটা আসলে কিভাবে হবে? এখন যে মানুষটা ভারতের চিকিৎসাধীন আছেন, 2 মাস থেকে আসছেন, আবার তার যাওয়ার সময় হয়েছে, এখন এই যে ভিসা ইস্যুতে একটা ঝামেলা তৈরি করলো ভারত, পাশাপাশি কলকাতার হাসপাতালগুলো এরকম সিদ্ধান্ত নিচ্ছে, চেন্নাই থেকেও যদি এরকম সিদ্ধান্ত আসে, এটা আসলে কেমন হবে? তো ভারত বেসিক্যালি এই কাজটা কেন করছে? কোথাও না কোথাও আমাদেরকে চিপায় ফেলানোর জন্য, যে ঠিক আছে তোমরা যখন এত ভারত বিরোধিতা করো তো ফাইন, আর তোমরা আইসো না ভারত। এমনকি তারা বলছে তো তোমাদের চিকিৎসার কাজ লাগলে তোমরা পাকিস্তানে চলে যাও, করাচি চলে যাও, অন্য দেশে চলে যাও, তোমাদের দরকার নাই আমাদের কলকাতাতে। তো তাদের এমন সিদ্ধান্ত কি এবার তাদের জন্য যৌক্তিক? না। কলকাতা বলেন, আপনার ভারতের বিভিন্ন জায়গাতেই বলেন, বাংলাদেশি পর্যটক হচ্ছে নাম্বার 1।
বিজনেসের কারণে হোক, ঘুরতে যাওয়ার কারণে হোক, চিকিৎসার কারণে হোক, সেখানে বাংলাদেশ বেসিস একটা বিশাল ব্যবসা সেক্টর কিন্তু তৈরি হয়েছে। তো এখন এই যে ঝামেলাগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ীরা তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন ভারত সরকারের উচিত আমাদের সরকারের মাধ্যমে কমিউনিকেশন করে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে সম্মান করা। বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে ভারতের এই নগ্ন হস্তক্ষেপ এটা কখনোই কাম্য না। কারণ ভারতের তো আর এই দেশের হিন্দুদের ঠিকাদারি দিয়ে রাখা হয় নাই, অথবা ভারত হিন্দু রাষ্ট্র বেসিস কোনো রাষ্ট্র না, তারা কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তাদের সংবিধান অনুযায়ী। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আমাদের অনেক আলেম সম্প্রদায়, অনেক মুসলিমদের মধ্যে যারা প্রথিতযশা ব্যক্তিত্ব আছেন তাদেরকে কিন্তু সরকার গ্রেপ্তার করছে, কারো ফাঁসি হয়েছে। তো দেশে কি এরকম রায়ট সৃষ্টি হয়েছে সৌদিকে এসে হস্তক্ষেপ করছে না পাকিস্তান হস্তক্ষেপ করছে? ভারতের এই ধরনের অতিরিক্ত কার্যকলাপের কারণে বাংলাদেশের মানুষ বিরক্ত, যে এরা মনে করে এরা তালেবর আর আমরা হচ্ছে এদের কি বলা হয় যে ধরেন ভাড়াটিয়া। আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবকিছুতেই এদের এই ভূমিকাগুলো বাংলাদেশের জনগণ পছন্দ করে না। তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে 3 দিক থেকে আমাদেরকে ভারত ঘিরে আছে, সো ভারতের সাথে সুসম্পর্ক রাখাটা জরুরি। বাট ভারত সরকারেরও বুঝতে হবে এই দেশের জনগণ কি চায়। এই দেশের জনগণ একটা জিনিসই চায়, তোমার সাথে আমার প্রতিবেশীর সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, বন্টন হবে সমতার ভিত্তিতে, ব্যবসা বাণিজ্য হবে সমতার ভিত্তিতে। তুমি তোমার দেশ নিয়ে থাকো, আমি আমার দেশ নিয়ে আছি। তো আমাদের দেশেও যারা বিভিন্ন সময় এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা করছি বা বিভিন্ন কারণে, আমরাও কারণেই করছি, অকারণে করছি না, তারপরেও এখন যে সিচুয়েশন, উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে, 3টা শ্রেণী খুবই বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন। এই 3টা শ্রেণী, তো এটার ব্যাপারে সরকারের কনসার্ন করা উচিত। কিভাবে বিষয়টাকে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনে একটা সফর করুক, কইরা অন্তত এই খেলাটা বন্ধ করতে হবে। এটা ভালো কোনো কিছু বয়ে আনবে না। যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝবেন, যারা দেখার নিশ্চয়ই দেখবেন। ভালো থাকুন। ইন্ডিয়ার দাদুরা যুদ্ধ করবা না, আচ্ছা যুদ্ধ করবা কার সাথে সিদ্ধান্ত নাও, আমরা প্রস্তুত আছি। মানে মানে সরকারের যারা আছে ইন্ডিয়ার, তাদের থেকে দেখলাম সাধারণ জনগণের বেশি লাফালাফি। তোমরা তো যুদ্ধ করতে চাও ভাই, আমাদের ফরিদপুর জেলার 3টা থানা আছে, মানে থানা টোটাল অনেকগুলো আছে, তার মধ্যে 3টা থানার কথা বলি, সালতা, নগরকান্দা, ভাঙ্গা, এই 3 থানা। এই 3 থানার লোক যাবে, আগে সিদ্ধান্ত নিতে হবে যুদ্ধ তোমরা কি সামরিকভাবে করবা না তোমরা পাবলিক টু পাবলিক করবা। তাহলে একটা জায়গা সিলেক্ট করো, কথাগুলো ফানি হইলেও তোমরা একটা জায়গা সিলেক্ট করো। আর আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া, তার কথা বাদই দিলাম, আমার ফরিদপুরের 3টা উপজেলার কথা বললাম। তোমরা একটা জায়গা সিলেক্ট করো যে ওই জায়গায় যুদ্ধ করবা, তোমরা 5 জেলার লোক আসবা, আমরা 3 থানার লোক দ্বারা করে দেবো। বুঝতে পারছো? এক শালারও বেশি থাকবে না, বুঝতে পারছো? এক শালারও বেশি থাকবে না, খাতনা করে ছেড়ে দিবে। বাঙালিগুলোকে ফাইজলামি করো। দেখো নাই শেখ হাসিনা কি করছে? শেখ হাসিনা কিছু যুদ্ধের থেকেও কম করে নাই, কিন্তু হেলিকপ্টার থেকে গুলি চালাইছে, ট্যাঙ্ক নামাই দিছে। সেনাবাহিনী ট্যাঙ্ক নামাইছিল না? দেখো নাই? একটা দেশ একটা দেশের সাথে যুদ্ধ করলে কোন অস্ত্র ইউজ করতে পারবে, সে ধরনের অস্ত্র কিন্তু শেখ হাসিনা ব্যবহার করছে, পারছে। ইন্ডিয়া থেকে সৈন্য আইছিল না? শেখ হাসিনা পতনের পরের দিন দেখো না ইন্ডিয়া দেখি, মানে এয়ারপোর্ট দিয়ে কিভাবে গেছে ইন্ডিয়ান সৈন্যরা, পারছিল? পারে নাই। বাঙালিদের এই একটা হচ্ছে সব থেকে বড় জেদ, বাঙালি না খেয়ে থাকতে পারে কিন্তু মাথা নত করতে পারে না। কারো সামনে মাথা নত করবে বাঙালি? না না, এটা হবে না। বাঙালি না খেয়ে থাকে তাও মাথা নত করে না। তো তোমরা পণ্য দেবে না, বাঙালি না খেয়ে থাকবে তাও তোমাদের কাছে মাথা নত করবে? এটা ভুলেও ওই স্বপ্ন দেখো না, কখনোই করবে না। যুদ্ধ করবো, বাঙালি প্রস্তুত আছে। কেন বাঙালি এত দুঃসাহস কেন দেখায়? কারণ বাঙালির ভিতরে একতা আছে। ওই যুদ্ধ করতে সেনাবাহিনীর সাথে, সেনাবাহিনী কয়জন? মনে করো 5 কোটি ইয়াং জেনারেশন দাঁড়ায় যাবে, যুদ্ধ করবো ইন্ডিয়ার সাথে। বুঝতে পারছো? সব রিজার্ভ ফোর্স, এদের ট্রেনিং লাগে না। ঠিক আছে না, ধরো না ঈদ দেই কোথায় দিছে পুলিশ মুলিশ সব, 5টা বাহিনী যুদ্ধ করছে তাও পারে নাই। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, মানে আনসার, মানে যা ছিল সব, 5টা পুলিশ বাদেও 5টা বাহিনী যুদ্ধ করে শেখ হাসিনা টিকতে পারে না। তোমরা যুদ্ধ করে বাঙালি এই দখল করবো, ওইটা দখল করবো, এই স্বপ্ন দেখো। এই স্বপ্ন দেখো না বাজান, তাইলে মনে করেন ঘুম নষ্ট হবে আর স্বপ্ন দোষ হবে। এই জন্য স্বপ্ন দেখা বাদ দাও। তোমরা যে কত বড় নাস্তিক মার্কা কান্ট্রি তুমি নিজেই চিন্তা করো। তোমার আশেপাশে যে দেশগুলো আছে, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, ভুটান, বাংলাদেশ, চায়না, কোন দেশের সাথে তোমাদের বন্ধুত্ব আছে? কোন দেশের সাথে সম্পর্ক ভালো দেখাও? একটা দেশের সাথে সম্পর্ক ভালো আছে? হ্যাঁ,
তোমরা যে ন্যাস্টিক মার খাই এটাই তার প্রমাণ। তোমরা যদি ভালো হইতা, কোনো না কোনো দেশের সাথে সম্পর্ক ভালো থাকতো, একটা দেশের সাথে সম্পর্ক ভালো, নেপালের মতো দেশের সাথে তোমাদের ফাইট, নেপালের মতো দেশ, তাও তাদের সাথে তোমাদের ফাইট করতে হয়। তা তোমরা জাতি হিসাবে কতটা খারাপ তাহলে এইবার চিন্তা করো। দোষ বাংলাদেশের না, দোষ তোমাদের। এখন কি যুদ্ধ করবা? সিদ্ধান্ত নাও। আমাদের 3 থানা আছে ফরিদপুরের, আর ব্রাহ্মণবাড়িয়ার সাথে যুদ্ধ করবা? পশ্চিমবঙ্গ সহ আসো, পশ্চিমবঙ্গে যত লোক আছে সবাই আসো, ঠিক আছে? পুলিশ বা সেনা মানে সামরিক ভাবে করবা নাকি নিজেরা করবা? আসো। মনে হয় বাংলাদেশ সরকারের এ যাবৎকালের সব থেকে বড় ভুল পদক্ষেপ হয়তো সেটাই। কোনো একটা দেশের ইন্টারনাল পলিটিক্সের বিভিন্ন ঘটনা ঘটতেই পারে, আন্তর্জাতিক স্তরে সেই পুরো বিষয়টাকে অগ্রাহ্য করা, সেটা কিন্তু 21 শতকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত ভুল একটা পদক্ষেপ। কালকে বাংলাদেশ সরকার জাতিসংঘের এই যে জেনেভা এই যে সম্মেলন হচ্ছে, সেই 17 নম্বর জাতিসংঘের এই সম্মেলনে তারা কি বলেছে এবং কেন বলেছে এই ব্যাখ্যা হয়তো তাদের কাছেই নেই। প্রসঙ্গত বলে রাখি, আন্তর্জাতিক মহল কিন্তু এই সনাতনীদের উপর অত্যাচার নিয়ে কার্যত গর্জে উঠেছে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতের পাশাপাশি আমেরিকা, এমনকি ব্রিটেনের পার্লামেন্টও কিন্তু এই সনাতনী নির্যাতন নিয়ে কার্যত সরব। এতদিন অবধি ভারতের পার্লামেন্টে কেন বাংলাদেশের সনাতনীদের নিয়ে আলোচনা হচ্ছে, এই প্রশ্ন বাংলাদেশের তরফ থেকে তোলা হতো, কিন্তু কালকে ব্রিটেনের পার্লামেন্টে কার্যত বিরোধী এবং সরকার পক্ষ দুপক্ষই এগ্রি করেছে মোহাম্মদ ইউনূসের সরকারের ব্যর্থতা, অন্তত এই সনাতনী সংখ্যালঘুদের উপর অত্যাচার কার্যত যে গণতন্ত্র বিরোধী একটা কাজ, তা কিন্তু ব্রিটেনের পার্লামেন্টে আলোচনা হয়েছে। জাপান স্পষ্টত জানিয়েছে তারা যে 338টা কোম্পানি বাংলাদেশে সেট আপ করেছিল শেখ হাসিনার সময়, তাদের মধ্যে 38% কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে এবং বাকি 70% মানে কোম্পানি কার্যত উইথড্র করছে বাংলাদেশ থেকে। কারণ একটাই, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতিসংঘে কালকে বাংলাদেশ কি বললো জানেন? আমি হুবহু পড়ে আপনাদের একটু শোনাচ্ছি, তারপরে একটু বিশ্লেষণটা শুনবেন। পাল্টা এই জাতিসংঘের বক্তৃতার পর আরএসএস কালকে একটা কড়া স্টেটমেন্ট দিয়েছে এবং কার্যত নরেন্দ্র মোদীকে ফ্রি হ্যান্ড দিয়েছে এবং কড়া অ্যাকশন নিতে বলেছে। আর তারপরেই আজ সকালে বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু মুখ খুলেছে। অর্থাৎ সব মিলিয়ে জিও পলিটিক্যাল সিনারি অত্যন্ত একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে। দেখুন, জাতিসংঘে কোনো একটা দেশের ব্যর্থতা থাকতে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু যে ঘটনার ভিডিও ফুটেজ, যে ঘটনার নিউজ পেপার আর্টিকেল, বিশ্বের একাধিক আন্তর্জাতিক স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ঘটনা, সেই ঘটনা কার্যত অস্বীকার করে যাওয়া এবং সেই প্রবলেমটাকে অ্যাড্রেসটাকে ইস্যু না মানে যে ইস্যুটাকে অ্যাড্রেস না করে কার্যত এড়িয়ে যাওয়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যতম বড় ভুল বলে আমার মনে হয়। কালকে বাংলাদেশ কি বলেছে জাতিসংঘে আপনারা আগে শুনুন। চিন্ময় দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে, বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে। দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে, তখন অতিরঞ্জিত, ভিত্তিহীন এবং বয়নিয়াট প্রতিবেদন এবং সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহলের ইচ্ছাকৃত ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্য করছি। এই ফোরামেও এটা দেখেছি। অর্থাৎ তারা পরিষ্কারভাবে বললেন, সনাতনী সংখ্যালঘু নিয়ে যেরকম খবর প্রচারিত হচ্ছে সবটাই অপপ্রচার, বিভ্রান্তিমূলক। এবার প্রশ্ন হলো, ভারত নয় বিভ্রান্তিমূলক খবর এতদিন প্রচার করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিভাবে সনাতনী সংখ্যালঘুদের ইস্যু নিয়ে এইরকম ভাবে গণমাধ্যমে এরকম একটা স্টেটমেন্ট দিলেন, যে স্টেটমেন্ট সামাজিক মাধ্যমে দেওয়ার পর কার্যত গোটা বিশ্ব উত্তাল হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দিন, ব্রিটেনের পার্লামেন্টে কিভাবে আলোচনা হলো এই পুরো বিষয়টা। অর্থাৎ বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ তাদের পার্লামেন্টে মানে যে পার্লামেন্ট কক্ষ, সেখানে বিষয়টা নিয়ে যখন আলোচনা করছে, সেখানে জাতিসংঘে বাংলাদেশ বলছে পুরোটাই অপপ্রচার, এরকম কিছুই ঘটেনি। আমি ভাবলে অবাক লাগে, জাতিসংঘের মতো একটা জায়গায় বাংলাদেশ যেরকম ভাবে মিথ্যে কথা বলল, এখন তো আমার মনে হচ্ছে বাংলাদেশ ইন্টারনাল পলিটিক্সটা বুঝতেই পারছে না। আমার ভেবে আরো খারাপ লাগছে, আন্তর্জাতিক মহল যদি বাংলাদেশের পার্টিকুলার এই বিষয়তে একজোট হয়, তাহলে মোহাম্মদ ইউনূস সরকারের প্রতিক্রিয়াটা কি হবে, তারা ঠিক কোথায় যাবেন, আমি সত্যি ভাবলে অবাক লাগছে। পাশাপাশি তারা আর কি বলেছে জানেন? তারা বলেছেন, আমরা অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করেছি চিন্ময় দাসের গ্রেফতারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করছেন। তাকে আসলে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে, বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে। চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায়। জাতীয় পতাকা অবমাননা নাকি তিনি করেছেন, কারণ বাংলাদেশের পতাকার উপর গেরুয়া একটি পতাকা ছিল।
অর্থাৎ রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে কি আর কোনো পতাকা কেউ কোনোদিন বদলে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়েছেন বর্তমান সময়ে? বাংলাদেশে এই পতাকার সঙ্গে বিভিন্ন দেশের পতাকা কিন্তু অ্যাটাচ করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। কাউকে কি গ্রেফতার করা হয়েছে? কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে ভারতের পতাকা এইভাবে কার্যত এমন ভাবে রাখা হলো যেন বাংলাদেশিরা মারিয়ে ঢুকতে পারেন। এই ঘটনায় কি বাংলাদেশ সরকার কোনো স্টেটমেন্ট দিয়েছে? দেয়নি। কিন্তু জাতিসংঘে তারা চিন্ময় দাসকে নিয়ে যে ধরনের কথাবার্তাগুলো বললেন, তা সেলফ ডিফেন্স আমি কতটা তারা করতে পারলেন আমি জানি না, কিন্তু যদি কূটনৈতিক ব্যাখ্যা দেখেন তাহলে দেখবেন কার্যত বাংলাদেশের এই ব্যাখ্যার ফলে আন্তর্জাতিক মহল কিন্তু বাংলাদেশ বিরোধী হয়ে যেতে শুরু করেছেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে। আর এখানেই একটা প্রশ্ন আসে, কালকে শুধু চিন্ময় দাস নয়, চিন্ময় দাসের মতো আরো এক সন্ন্যাসী শ্যাম দাস, তাকেও গ্রেফতার করা হয়েছে। তার অপরাধ কি ছিল জানেন? তার অপরাধ ছিল তিনি চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে গেছিলেন, এরপরে তাকে গ্রেফতার করা হয়। আর এরা ধর্মীয় সম্প্রীতির কথা বলছেন জাতিসংঘের ময়দানে বসে। জাতিসংঘে এই ধরনের কথা বলা অত্যন্ত সহজ কাজ, কিন্তু এই ধরনের খবর, এই ধরনের ভিডিও যখন প্রকাশিত হচ্ছে তখন কথার সঙ্গে কাজের আকাশ পাতাল যে পার্থক্য তা কিন্তু জনগণ বুঝতে পারছে। আর এই দ্বিচারিতা যখন আন্তর্জাতিক মহল বুঝতে শুরু করছে বা করবে, তখন কিন্তু ইউনুস সরকার সাঁড়াশি আক্রমণের চাপে পড়বে, যা নিঃসন্দেহে বাংলাদেশের জিওপলিটিক্যাল সিনারিওকে কার্যত ধ্বংস করে দিতে পারে বর্তমান প্রেক্ষাপটের সময়ে। দেখুন, ইউনুস সরকারের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা কার্যত শেখ হাসিনা এক্সপোজ করে চলে গেছেন। আন্তর্জাতিক মহল কার্যত মোহাম্মদ ইউনুসের যে ফেইলিয়ার, অর্থাৎ এই যে কনস্টিটিউশনাল ফেইলিয়ার, সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। মোহাম্মদ ইউনুস শুধু এড়িয়ে গিয়ে বলছেন দেশে নাকি এরকম কিছুই হচ্ছে না। শুধু চিন্ময় দাসকে গ্রেফতার তো নয়, ইসকনের 17টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কালকে শ্যাম দাসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কি অভিযোগ? তাকে কেন গ্রেফতার করা হলো? তিনি তো চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে গেছিলেন। ফলে অনেক প্রশ্ন, এখানে উত্তর বাংলাদেশ সরকারের কাছে নেই। তারা কার্যত ভারতের অপপ্রচার, ভারত এই পুরো বিষয়টাকে ত্বরান্বিত করছে, এই ধরনের খবর আন্তর্জাতিক মহলে ভাসিয়ে দিচ্ছে। আর বাংলাদেশের আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা আদতে কত ইন্টারনাল পলিটিক্সকে বুঝে কমেন্ট করছেন, আমার কাছে একটা বড় প্রশ্ন। জাতিসংঘে কিন্তু বাংলাদেশ আরো অনেক কথা বলেছে, আমি একটু আপনাদের বলে দিতে চাই। তারা বলেছেন বৈশ্বিক মিডিয়া এই ধরনের অনেক প্রোপাগান্ডা নাকচ করে দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সরেজমিনে পরিস্থিতি দেখার জন্য বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। তার মানে তারা বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি দেখার জন্য আহ্বান জানাচ্ছেন। আমিও তো বিদেশি সাংবাদিক, আমি যদি বাংলাদেশে যাই, আমার প্রাণের সুরক্ষা বাংলাদেশ সরকার দেবে তো? সত্যি বাংলাদেশ আমাকে সুরক্ষা দিতে পারবে তো? আমার সঙ্গে যদি কিছু হয় তাহলে এর দায় বাংলাদেশ সরকার নেবে তো? নাকি এই পুরো ঘটনাটাকেও প্রোপাগান্ডা বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হবে? কালকে জাতিসংঘে বসে আপনারা বাংলাদেশের বিদেশি সাংবাদিকদের আহ্বান জানাচ্ছেন, এরপরে যদি আমার মতো সাংবাদিক বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, তার সুরক্ষার দায় মোহাম্মদ ইউনুস নেবেন তো? এক্ষেত্রে বিদেশি সাংবাদিক অ্যালাউ করবেন আর ভারতীয় সাংবাদিক অ্যালাউ করবেন না। আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের দ্বিচারিতা অন্তত জাতিসংঘের এই স্টেটমেন্ট দেওয়ার পর আপনারা অন্তত করবেন না। বিদেশি সাংবাদিক যারা সেন্ট মার্টিনস দ্বীপে যেতে চেয়েছিলেন, আপনারা কি যেতে দিয়েছেন? যেতে দেননি। এই খবর বিবিসি বড় করে প্রচার করেছে, আপনারা বিবিসিতে গিয়ে দেখতে পারেন। অথচ জাতিসংঘে গিয়ে আপনারা মিথ্যা ন্যারেটিভ প্রকাশ করার চেষ্টা করছেন, তাও আবার ভারত, ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে, যা একটা সুসাইডাল অ্যাটেম্প্ট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আত্মহত্যা এবং আত্মহত্যার মতো কোনো স্টেপ বাংলাদেশ সরকার কালকে কিন্তু অফিসিয়ালি নিল জাতিসংঘের এই জেনেভা অধিবেশনে। তারা আর কি কথা বলেছে? তারা বলেছে শীর্ষ নেতৃত্ব সংখ্যালঘু ধর্মীয় নেতাদের ধর্মের অধিকার নিয়ে বারবার আশ্বস্ত করেছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিনে তা বারবার প্রমাণ করেছে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে নাকি 2জন উপদেষ্টাও তারা নিয়োগ করেছে। অর্থাৎ শেষ 100 দিনে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের প্রোটেকশন দিতে সমর্থ হয়েছে। প্রশ্ন হলো, দুর্গাপুজোয় তাহলে পেট্রোল বোমাটা কে ছুড়ল? কিভাবে ঠাকুর মন্দির থেকে নরেন্দ্র মোদীর উপহার দেওয়া সোনার একটা মুকুট সেটা চুরি করা হলো? কিভাবে দিনের পর দিন দুর্গাপুজোর মধ্যে কার্যত অন্য ধর্মের গান বাজানো হলো? মানসিক নির্যাতন করা হচ্ছে দিনের পর দিন সনাতনী সংখ্যালঘুদের উপর, কার নির্দেশে? কিসের জন্য চট্টগ্রামে কার্যত সেনাবাহিনী সনাতনীদের উপর হত্যালীলা চালালো, সিসিটিভি ফুটেজ ভাঙলো?
কিসের জন্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল চাকমা সম্প্রদায়ের উপর সেনাবাহিনী কার্যত হত্যালীলা অত্যাচার চালিয়ে গেল? এই প্রশ্নের উত্তর জাতিসংঘে বসে কালকে বাংলাদেশের যে দূত তিনি কেন দিতে পারলেন না আমি সত্যি জানি না। কিন্তু সব থেকে ইন্টারেস্টিংলি বিষয় হলো বাংলাদেশ সরকার পুরো বিষয়টাই জাতিসংঘের মতো জায়গায় কমপ্লিটলি অস্বীকার করে গেল। আর তারপরেই কিন্তু মানে এই পলিটিক্যাল একটা টুইস্ট ভারতীয় রাজনীতি এবং বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি হয়েছে, তা আমি আপনাদের বলবো। পরবর্তীকালে মুসলিম আইনজীবীর সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তারা তুলে আনেন জাতিসংঘে। এবার আইনজীবীকে যারা হত্যা করেছে তাদের মধ্যে কতজন সনাতনী সেই তথ্য তারা জাতিসংঘে কেন দিলেন না? আইনজীবী হত্যাকাণ্ডে যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে কি কোনো সনাতনীর ইনভলভমেন্ট তারা খুঁজে পেয়েছেন? না, আইনজীবীকে তারা ভুল ভাবে ব্যাখ্যা করে হত্যা করে ফেলেছেন, ভেবেছিলেন আইনজীবী হিন্দু। আসল কথা কিন্তু তারা জাতিসংঘে বলেননি। এই আইনজীবী হত্যাকাণ্ড যেটা আবার তারা শিরোনামে জাতিসংঘের বুকে নিয়ে আসার চেষ্টা করে সনাতনীদের অত্যাচার করার দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আদতে এরা কিন্তু ফেক ন্যারেটিভ ক্রিয়েট করছেন বিশ্ব অঙ্গিনায়, যার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। কোথায় বসে বলছেন কথাগুলো ভাবতে হবে আপনাদের। পরবর্তীকালে তারা বলছেন আমাদের সরকার সজাগ রয়েছে, আমরা বিভিন্ন ষড়যন্ত্রকে ধ্বংস করব, ব্যর্থ করব, এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। এবং তারা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব ধর্মের মানুষের কাছ থেকে নজিরবিহীন ম্যান্ডেট উপভোগ করছে, অর্থাৎ দেশের সব ধর্মের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছেন। আর এখানেই প্রশ্ন, সনাতনীরাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেনি, তারাই তো সরকারের কাছে 8 দফা দাবি জানিয়েছিলেন, তাহলে কিভাবে তারা জাতিসংঘে বলে দিচ্ছেন সব ধর্মের মানুষ তাকে সমর্থন করছেন? এই প্রশ্ন তো জাতিসংঘের মতো জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের এই স্টেটমেন্টের পর আন্তর্জাতিক। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। বাংলাদেশের মানুষটা কিন্তু প্রতিবাদ করতেছে ভারতকে নিয়ে, ভারত দিয়ে বারে বারে মানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, পরিকল্পনা করতেছে বাংলাদেশের যাতে একটা ক্ষতি করতে পারে। আগে কিন্তু শেখ হাসিনাকে ব্যবহার করে অনেক কিছু করতো। শেখ হাসিনা কিন্তু প্রায় তাদের লোক ছিল। এখন কি হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, ভারত কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশকে ষড়যন্ত্র নিয়ে, মানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা থেকে। দর্শক শ্রোতা, এখন এটা কি হয়েছে, এখন সাধারণ মানুষরা এইসব কি বলতেছে? দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।